ওই ম্যাডাম, আপনার জামার পিছনের জিপটা খোলা। আপনার মাঝপিঠের জোড়া তিলখানা দেখা যাচ্ছে। কথাটা শোনার সাথে সাথে ভার্সিটির গেটের সামনে থমকে দাঁড়ায় ইসুয়া। জলদি করে নিজের ব্যাক সাইডটা একটা গাছের আড়াল করে দাঁড়ায়। তারপর উক্ত কথাটাকে বলেছে বোঝার চেষ্টা করে, কিন্তু বোঝার কোনো উপায় নেই, কারণ এইমাত্র একদল বয়েজ গ্যাং ঢুকেছে ভার্সিটির গেট দিয়ে। তার মধ্যে কোনো ছেলেটা এই কথা বলতে পারে তা ইসুয়ার বোধগম্য হচ্ছে না। ইসুয়ার ইচ্ছে করছে দৌড়ে বাড়িতে গিয়ে নিশোয়া বান্দরটাকে চাপকাতে। আজ ভার্সিটিতে প্রথম দিন। নিশোয়াই ইসুয়াকে ড্রেসটা পছন্দ করে দিয়েছে। পরক্ষণে ইসুয়া নিজেই বুঝতে পারে এতে নিশোয়ার কি দোষ। ড্রেসটা তো আসলেই খুব সুন্দর, কিন্তু চেইনটা কি করে খুলে গেল, তাও আর কারো চোখে পড়ল না কোথাও। ডাইরেক্ট ভার্সিটির গেটে একদল ছেলের চোখেই পড়তে হল। ইসুয়া অনেক চেষ্টা করে নিজের জামার জিপটা লাগালো, তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভার্সিটির পথে পা রাখে। নিশোয়া নিজের পরিধানকৃত জামা আর নিজের কপালকে বসুন্ধরা টাইপ গালি দিতে দিতে ভার্সিটিতে ঢুকে সে। এমনিতেই দেরি হয়ে গেছে, ভার্সিটির প্রথম দিন আর দেরি করা ঠিক হবে না। এটা ভেবেই ইসুয়া পা রাখে সামনে। নীল জামা আর সাদা প্লাজোর না পরা ইসুয়াকে আজ সত্যিই খুব অসাধারণ লাগছে। ইসুয়ার মুচকি হাসিতে ও দুই গালের টোলগুলো স্পষ্ট। কপালের কালো টিপে এক সমুদ্র মায়া জড়িয়ে দিয়েছে চেহারাটাতে। হঠাৎ করে পাশ থেকে বলে উঠল, হে নিউ। ইসুয়া যেদিক থেকে কথাটা আসে সেদিকে তাকায়। তিনটা ছেলে আর দুটো মেয়ে। ছেলেগুলোর একজন ইসুয়ার দিকে আঙুল দিয়ে ইশারায় তাদের কাছে যেতে বলে। ইসুয়া কপাল কুঁচকে সেদিকে এগোয়। তারপর কোনো দ্বিধা না করেই বলে, ইসুয়া জি, আমাকে বলছেন? ছেলেটি এখানে কি আর কেউ আছে? ইসুয়া জি বলুন। ছেলেটি, আমি যদি তোমাকে এই ভরা মাঠের সামনে কেস করি তবে তোমার রিঅ্যাকশন কেমন হবে? ইসুয়ার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে এসে ভার্সিটির মাঠে চরকির মতো ঘুরবে। হোয়াট? পাশ থেকে অন্য একটি ছেলে জিজ্ঞেস করা হয়েছে, কেস করা হয়নি। তোমার অনুভূতি কি হবে বল? ইসুয়া ছেলেগুলোর পাশে বসে থাকা মেয়ে দুটোকে খেয়াল করল। মেয়ে দুটো যেন তাদের ছেলে ফ্রেন্ডদের মজা মশকরাতে ভারী আনন্দ পাচ্ছে। মেয়েগুলোর মধ্যে একজন প্রথম ছেলেটাকে বলল, আহ শুভ, বেচারি আজ প্রথম ভার্সিটিতে এসেছে, কিছু বুঝতে পারছে না। তুই যদি একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতি সুবিধা হতো। কথাটা বলার সাথে সাথে একটা হাসির রোল পড়ে। ইসুয়ার একটা অভ্যাস আছে, সেটা হলো তাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সকল ঘটনার ছোটখাটো বিষয়গুলো অবধি সে খুব ভালো করে খেয়াল করে থাকে। যেমন এই মুহূর্তে তাকে নিয়ে প্র্যাঙ্ক করা গ্যাংটাতে সদস্য সংখ্যা 5, কিন্তু দুটো ছেলে আর দুটো মেয়ে তাকে নিয়ে হাসাহাসি করলে ও গ্যাং এ থাকা তৃতীয় ছেলেটি সেই কখন থেকে ফোন টিপছে। বন্ধুদের সাথে তালও দিচ্ছে না, আবার এমন করতে নিষেধও করছে না। ছেলেটি ফোনে গেম খেলতে ব্যস্ত। তার চোখ দুটো এখনই সামনে ইসুয়ার দিকে যায়নি। শুভ, তুই একেবারে ঠিক বলছিস তমা, তাহলে বুঝতে সুবিধা হবে। পাশ থেকে অন্য মেয়েটি বলল, চল চল, আজ লিভ হবে। শুভ, গাইজ রেডি? তমা মেয়েটি মোবাইলে ব্যস্ত থাকা ছেলেটির কাঁধে হাত রেখে বলল, এই রবিন, চল না। সারাক্ষণ ফোনে কি করিস? ছেলেটির যেন সেদিকে ভ্রুক্ষেপই নেই। ফোনে চোখ রেখেই বলল, তোরা যা, আমি এসবে নাই, আমাকে খেলতে দে। শুভ একবার তমা আর রবিনের দিকে তাকিয়ে আবার ইসুয়ার দিকে তাকালো। শুভ, সো মিস, আপনি কি তৈরি?
ইসুয়া কি বলবে বা করবে বুঝতে পারছিল না। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ইসুয়া রবিন নামের ছেলেটার হাত ধরল। রবিন ফোন থেকে চোখ উঠিয়ে ততক্ষণে খেয়াল করেছে, কিন্তু নিজেকে ধাতস্থ করার আগেই ইসুয়া রবিনের হাত ধরে টেনে মাঝমাঠে নিয়ে আসে। শুভ, তমা আর বাকি দুজন ও পিছু নেয় তাদের। রবিনের চোখগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইসুয়ার দিকে। রবিনের এক হাত ইসুয়া ধরেছে আর অন্য হাতে ফোন। শুভ, এই মেয়ে এই কি করছো এসব? তমা, ওর হাত ছাড়ো বলছি। ইসুয়া কিছু না বলে একটা ডিপ কেস করে বসল রবিনের ডাক্তার গালে। রবিনের মুখটা হা হয়ে যায়। মাঠভর্তি ছেলে মেয়ে, 4 বন্ধু পাশে দাঁড়িয়ে। অচেনা অজানা একটা মেয়ে গালে চুমু দিল। রবিনের চোখগুলো টকটকে লাল বর্ণ ধারণ করে। ইসুয়া রবিনকে ছেড়ে তমা আর শুভর সামনে গিয়ে বলে, এখন আপনাদের বন্ধুর অনুভূতি প্লাস রিঅ্যাকশন কেমন তা ডিটেলসে জেনে নেবেন। বন্ধু মানুষ, বলতে লজ্জা পাবে না, নির্দ্বিধায় বলে দিবে। আমার যতটুকু অস্বস্তি হতো বলতে, সেটা ওনার একেবারেই হবে না। সো বন্ধুর কাছে জেনে নিবেন, আর পারলে আমাকেও জানিয়ে ধন্য করবেন। তারপর ইসুয়া 2 আঙ্গুল নেড়ে বাই বলে প্রস্থান করল। মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে রবিন। তমা, শুভ, নয়ন আর তুলি একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। রবিনের ফর্সা গালগুলো লাল হয়ে আছে। ডাক্তার গালে ইসুয়ার ঠোঁটের ডার্ক লিপস্টিকের দাগ এখনো রয়ে গেছে। শুভ আর নয়ন এগিয়ে গিয়ে রবিনের কাঁধে হাত রাখতে নেয়। রবিন বজ্র কণ্ঠে বলে উঠে, ধরবি না আমাকে? তোদের জন্য সব হয়েছে, শুধু তোদের জন্য মেয়েটা আমাকে এভাবে ভরা ভার্সিটিতে লজ্জা দিল। আমি তোদের সাথে কোনো কথা বলতে চাই না। আপাতত রবিনকে একা ছেড়ে দেয় বন্ধুরা, কারণ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এখন সামলাতে গেলে হিতে বিপরীত হবে। কথাগুলো বলেই রবিন ক্যান্টিনের দিকে পা বাড়াল। রবিন খুব রেগে আছে। হ্যাঁ, বন্ধুরা এভাবে রেগিং করলেও রবিন কখনো এসব করতে পছন্দ করে না। দূরে দূরেই থাকে এসব থেকে। কিন্তু আজকের এই শখটা সে নিতে পারছে না। কি করে নতুন একটা মেয়ে তাকে এভাবে কিস করতে পারে, সেটা মাথায় আসছে না রবিনের। ভার্সিটিতে রবিনের একটা আলাদা পাবলিক ফিগার আছে। সে স্মার্ট, পড়াশোনায় টপার, ভার্সিটির সকল কাজে সহায়তা করায় ভার্সিটি কর্তৃপক্ষ তাকে সামনে ছাত্রনেতা হওয়ার অনুরোধ অবধি করেছেন। আর আজ সেই আলাদা রেপুটেশনে মেয়েটা জল ঢেলে দিল। রবিন মনে মনে মেয়েটাকে দেখে নিবে ভাবে। রবিনকে ভার্সিটির মেয়েরা কখনো সামনে এসে প্রপোজ করা তো দূরে থাক, একটু কথা বলার সাহস দেখায়নি কোনো প্রয়োজন ছাড়া। আর আজ সেখানে রবিনকে পুরো ভার্সিটি দুবার করে ঘুরে ঘুরে দেখছে। ইসুয়া ভার্সিটির অফিস কক্ষে দাঁড়িয়ে আছে। ভার্সিটির প্রধান সাইদ রহমান ইসুয়ার দিকে তাকিয়ে, আপনি ইসুয়া তালুকদার? ইসুয়া জি। কিছুটা কপাল ভাঁজ করে পাশে ভার্সিটির কর্তৃপক্ষের প্রধান আফজালের দিকে তাকিয়ে বলে উঠল, আজকাল চেহারা দেখে বয়স নির্ধারণ করা যায় না, বুঝলেন আফজাল সাহেব? আফজাল, তা যা বলছো সাইদ। তবে আমার ইসুয়া মামুনির চেহারায় সেই আগের বাচ্চা বাচ্চা ভাবটা এখনো রয়ে গেছে। ইসুয়া আফজাল সাহেবের দিকে তাকিয়ে, আমাকে এখনো বাচ্চা লাগে তোমার কাছে? ইটস নট ফেয়ার আঙ্কল। আফজাল সাহেব আর সাইদ রহমান হা হা করে হেসে উঠলেন। তারপর আফজাল সাহেব ইসুয়ার মাথায় হাত রেখে, বাচ্চাই রয়ে গেলি এখনো। ইসুয়া তার ক্লাসের খোঁজ নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে। ক্লাসরুমে বসে স্টুডেন্টরা গোলমাল করছিল।
ক্লাস টাইম আরও 5 মিনিট আগে শুরু হয়েছে, কিন্তু টিচার আসার নাম নেই। কেউ কাগজ ছোড়াছুড়ি করছে, কেউ আয়না দেখে লিপস্টিক দিচ্ছে। কেউ হঠাৎ দেখে বলবে না যে এটা একটা ভার্সিটি। সবার হই হল্লোড় থামে পিয়ন রহমত চাচার আওয়াজে। তন্মধ্যে ইসুয়াকে নিয়ে ক্লাসে প্রবেশ করে ভার্সিটির ইংলিশ লেকচারার আকাশ চৌধুরী। আকাশকে সকল স্টুডেন্ট একবার দাঁড়িয়ে গুড মর্নিং বলে ওঠে। আকাশ সবাইকে বসতে বলে। আকাশ গাইজ, আজ থেকে আমার ক্লাস টাইম চেঞ্জ করা হয়েছে। তোমাদের ফার্স্ট ক্লাস নিবেন তোমাদের বাংলা অধ্যাপিকা মিস ইসুয়া তালুকদার। ক্লাসের সকলের মাথায় বাস পড়ল। এই অল্প বয়সী মেয়েটা তাদের অধ্যাপিকা? কিভাবে সম্ভব? কারো যেন বিশ্বাসই হচ্ছে না। তার মধ্যে লাস্ট বেঞ্চের 4 জোড়া চোখ দিয়ে বিস্ময়ে ঠিকরে পড়ছে। শুভ মাথায় হাত দিয়ে বলেই ফেলল, শেষ পর্যন্ত বাংলা অধ্যাপিকাকে রেগিং করলাম। রবিন সবসময়ই বেশি করে ফেলিস। লিমিট ক্রস করিস তোরা। নে এবার ক্লাসে ঠেলা সামলা। তুলি এখনো হা করে, আরে ভাই, এই বেদিরে কেউ দেখলে কইব হেতি টিচার। আমরা ভাবছিলাম ফার্স্ট ইয়ার এর কোনো নিউ স্টুডেন্ট। রবিন এইবার ভালো করে তাদের ক্লাসে অবস্থানরত ইসুয়াকে পরখ করতে লাগল। সত্যিই চেহারাতে বয়সের কোনো চাপ নেই। কি নিষ্পাপ আর স্নিগ্ধ চাহনি। হঠাৎ সেই কেসের কথা মনে পড়ে রবিনের। চেহারায় কাঠিন্যতা দেখা দেয়। পাশ থেকে নয়ন বলে উঠে, আমাদের তো এবার বাংলা ব্যাকরণের নিয়ম নীতি দিয়ে গুলে খাবে। আকাশ স্যার ইসুয়াকে সবার সাথে আলাপ করিয়ে দিয়ে ক্লাস থেকে বিদায় নেয়। ইসুয়া হাতের বইটা টেবিলের উপর রেখে স্টুডেন্টদের উদ্দেশ্যে, ইসুয়া সো স্টুডেন্ট। ইসুয়া কে আর বলতে না দিয়ে পেছনে থেকে তমা দাঁড়িয়ে পড়ল। ওদের স্বভাবই ক্লাসে টিচারদের হেনস্থা করা। আর ইতিমধ্যে ইসুয়া এদের রঙও ধরে ফেলেছে। ইসুয়া মনে মনে বুঝে ফেলেছে নিশ্চয়ই তমার মাথার শয়তানি বুদ্ধিগুলো চুলকাচ্ছে। ইসুয়া খানিকটা কপাল কুঁচকে বলে উঠে, হ্যাঁ বল। তমা ম্যাম, আপনি ইংলিশে কথা বলছেন কেন? আপনি একজন বাংলা অধ্যাপিকা। তাই আপনার উচিত আপনার ছাত্র ছাত্রীদের সঙ্গে শুদ্ধ বাংলায় কথা বলা, তাই নয় কি? তারপর তমা ক্লাসের বাকিদের দিকে তাকিয়ে বলে উঠল, অ্যাম আই রাইট গাইস? তন্মধ্যে যেসব ছাত্র ছাত্রীরা তমাদের মতো টিচারদের মজা নেয় ক্লাসে, তারা চিল্লিয়ে বলে ইয়েস রাইট। ইসুয়া ডাক্তার হাতের আঙ্গুল দিয়ে কপালটা হালকা চুলকাল, তারপর মুখে হাসির রেখা টানল। তমাকে হাতের ইশারায় বসতে বলে, আমি চরমভাবে দুঃখিত আমার ছাত্র ছাত্রীবৃন্দ। তোমরা আমার ভুল ধরিতে পেরেছ, সেজন্য আমি তোমাদের নিকট চিরকৃতজ্ঞ। আমার আসলেই তোমাদের সহিত বাংলায় কথা বলা উচিত। তাই আমি আমার ভুল স্বীকার করিতেছি। আর আমার ইহা জানিয়া খুশি লাগিতেছে যে এই শ্রেণীকক্ষে প্রায় ছাত্র ছাত্রীগণ বাংলা ব্যাকরণ বিষয়ে খুবই পারদর্শী। ইসুয়ার এমন সাধু চলিত ভাষার মিশ্রণের কথাবার্তা যে কিছু কিছু স্টুডেন্টের বোধগম্য হল না, সেটা ইসুয়া বুঝতে পেরে মজা পাচ্ছিল খুব। তমা বেচারির মুখখানা তখন দেখার মতো হয়েছিল। বাকিদের মুখ তো পুরাই চুপসে গেছে ততক্ষণে। তুলি তমাকে হালকা খোঁচা মারে। তমা বিরক্ত নিয়ে তাকায়। তমা, কিরে খোঁচাচ্ছিস কেন? তুলি, খুব তো বাংলা বাংলা করছিলি। ম্যামের কথা কিছু বুঝতে পারছস? তমা কপাল ভাঁজ করে বলে, সামথিং বুঝছি। পাশ থেকে নয়ন বলে উঠল, কুত্তি, আমরা এমনিতেই সকালের ব্যাপারটা নিয়ে টেনশিত। আর তুই তার মধ্যে আরেক কুয়ায় পালাইছস।
তমা এই ম্যামকে যদি 2 দিনের মধ্যে টাইট না দিয়েছি তবে। তুলি আর কিছু বলিস না বইন। তোর দিকেই তাকিয়ে আছে। তোরেই এখন লস করে ফেলবে। তমাকেই প্রথম শিকার বানালো ইসুয়া। তমার দিকে তাকিয়ে বলল, তো আমার বাংলা পারদর্শী বিজ্ঞ ছাত্রী দয়া করিয়া একটু দাঁড়াইবেন। তমা দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। ইসুয়া তোমার নাম বল আর পরিচয় দাও। তমা এলম সিনথিয়া খান তমা। ইসুয়া যেখানে রহিয়াছ ওইখানেই থামিয়া যাও। তমা খানিকটা চমকে, কেন ম্যাম? ইসুয়া বাংলা ক্লাস চলাকালীন সময়ে শিক্ষিকা যেমন রূপে ইংরেজিতে কথা বলিতে পারিবে না, তেমনি ছাত্র ছাত্রীদেরও সেই বিষয়ে সমান নিষেধাজ্ঞা রহিয়াছে। আমি যেমনি তোমাদের সহিত বাংলায় কথা বলিব, ঠিক তেমনি তোমাদের ও আমার সহিত বাংলা ব্যাকরণের নিয়মেই কথা বলিতে হইবে। তমা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তমার সাথে বাকি ছাত্র ছাত্রীরা ও একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। ক্লাসরুমে একটা ছোটখাটো শোরগোল শুরু হয়েছে। যেমন কুকুর তেমন মুগুর এরই আরেক রূপ। ছাত্র ছাত্রীরা ততক্ষণে বুঝে নিয়েছে তাদের বাংলা অধ্যাপিকা ঠিক কিচেস। এমন সময় রবিন উঠে দাঁড়ায়, সরি ম্যাম। ওদের হয়ে আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। আর একজনের শাস্তি সকলের পাওয়া উচিত নয়। ওরা একটু মজা করছিল আপনার সাথে। ইসুয়া অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী দুজনই সমান অপরাধী। রবিন ইসুয়ার কথার ইঙ্গিতটা ভালোই বুঝতে পারে। সকালে রেগিংয়ের বিষয়ে এবং একটু আগে তমাকে থামানোর চেষ্টা না করার প্রেক্ষিতেই ইসুয়া কথাটা বলেছে রবিনকে। রবিন, আই এম এক্সট্রিমলি শ্রী ম্যাম। তারপর রবিন তমার দিকে চোখ গরম করে তাকাতেই তমা ইসুয়াকে উদ্দেশ্য করে বলে, সরি ম্যাম। ইসুয়া তমা আর রবিনকে হাত নাড়িয়ে বসতে বলে। দুজনে বসে পড়ে ইসুয়া আবার প্রথম থেকে কন্টিনিউ করে। ইসুয়া, সো স্টুডেন্ট, আজকের এই বিষয় থেকে আমরা কি শিক্ষা পেলাম? ছাত্র ছাত্রীরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে ইসুয়ার দিকে। ইসুয়া বলল, অন্যকে কোনো ফাঁদে ফেলার আগে ওই স্থানে নিজেকে একবার কল্পনা করে নিবে যে তার জায়গায় তুমি থাকলে ঠিক তোমার অবস্থাটা কি হবে। অথবা এই ঘটনা নিয়ে আমরা একটি প্রবাদ বাক্যও ব্যবহার করতে পারি, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। কথাটা যে তমাকে উদ্দেশ্য করে বলেছে সেটা সকলেই বুঝতে পারে। আর যারা তমার সাথে মিলে ইসুয়াকে অপদস্থ করতে চেয়েছিল তারা সকলে একসঙ্গে বলে উঠে, শ্রী ম্যাম। ইসুয়া, ইটস ওকে গাইস, আজ আমার প্রথম ক্লাস তোমাদের সঙ্গে। আজ পড়াশোনায় এগোব না, শুধু পরিচয় পর্ব চলুক। তারপর একে একে সকলেই পরিচিত হল। আর প্রথম দিনেই ইসুয়া অনেক ছাত্রছাত্রীর মনে জায়গা করে নিল। ইসুয়া ক্লাস শেষে বেরিয়ে যায়। সকল ক্লাসে তমার মতো যেমন বকে যাওয়া বড়লোকের মেয়ে থাকে, ঠিক তেমনি কিছু ভালো ছাত্র ছাত্রীও থাকে। তমাকে যোগ্য জবাব দিয়েছে ইসুয়া, সে ব্যাপারে অনেকেই সন্তুষ্ট। আর এই নিয়ে ক্লাসে হালকা কানাঘুষাও হল। তমা বিষয়টা বুঝতে পেরে ইসুয়ার উপর ক্রমশ রাগান্বিত হতেই থাকে। এইদিকে ভার্সিটির সকল ক্লাস শেষ করে বাসায় আসে ইসুয়া। দরজার সামনের কলিং বেল চাপে বেশ কয়েকবার। তারপর দরজাটা খুলে দেয় ইসুয়াদের কাজের লোক রহিমা। ইসুয়া, ও খালা, এতক্ষণ লাগে? কি গরম। রহিমা, ছুরি বড় আপা, হাতের কাজ থুইয়া কেমতে আইতাম। ইসুয়া, ছুরি না, সরি হবে এইটা। রহিমা, আচ্ছা আচ্ছা। হেই একই। ইসুয়া, মা আর নিশু কই? রহিমা, খালাম্মা নামাজে গেছে আর ছুডু আপা গোসল করে।
ইসুয়া বাবা ফিরেনি? রহিমা খালুজান দুপুরের ট্রেনে চট্টগ্রাম যাইব। ইসুয়া কেন কেন? রহিমা আমি কি জানি? ইসুয়া ফিরবে কখন সেটা তো জানো? রহিমা কাইল সকালে। ইসুয়া ওহ আচ্ছা। আমারে এক গ্লাস লেবুর শরবত দাও তো। রহিমা দিতাছি। ইসুয়া ফ্রেশ হতে নিজের রুমে চলে যায়। অনেক ক্লান্ত লাগছে। এইদিকে চৌধুরী বাড়িতে এটা সেটা ভাঙার শব্দে সবাই নিচে নেমে আসে। সিনথিয়া হাতের কাছে যা পাচ্ছে তাই ভেঙে চলছে। আর সামনে সোফায় শুয়ে মোবাইলে গেম খেলছে রবিন। রবিনের যেন সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। উপর থেকে নেমে আসে আকাশ আর তার ওয়াইফ সাথী। সাথে দাঁড়িয়ে আছে সিনথিয়ার মা বাবা, রবিনের মা, রবিনের দাদি আর বাড়ির কাজের লোকগুলো। দেলোয়ার খান মেয়ের দিকে এগিয়ে গিয়ে, কি হয়েছে আমার ডলের? এত রেগে কেন আছে সে? সিনথিয়া পাপা তুমি সরো, আজ সব ভেঙে ফেলব আমি। দেলোয়ার খান আমাকে বলো আগে, কি হয়েছে, তারপর যা ইচ্ছা করো, আমি বাধা দিব না। দেলোয়ার খানের স্ত্রী সুরাইয়া খান স্বামীর দিকে এগিয়ে এসে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছ, এখনো সময় আছে, শাসন কর, নয়তো পরে আক্ষেপ করবে। সিনথিয়া হ্যাঁ হ্যাঁ আমি খারাপই, বকে গেছি, আর বাকি সবাই ভালো। দেলোয়ার খান স্ত্রীর দিকে তাকিয়ে, তুমি চুপ করো তো, আমার একটা মাত্র মেয়ে, তাকে আদর করব না তো কাকে করব? সিনথিয়া বাবার দিকে এগিয়ে গিয়ে, আই লাভ ইউ পাপা। দেলোয়ার খান এবার বল কি হয়েছে? এত ভাঙচুর কেন? সিনথিয়া ইসুয়া আর ইসুয়ার সব কর্মকাণ্ডের কথা বলে। আকাশ তো এখানে, আমি তো ভুল কিছু দেখছি না। তোদের সাহস হয় কি করে টিচারকে রেগিং করার? আবার ক্লাসে ও হেনস্থা করতে গেছিলি? সিনথিয়া আমাদের ভার্সিটিতে এসে আমাদেরকে এই অপমান করবে একটা সামান্য টিচার? এটা ঠিক? বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করতে করতে আফজাল চৌধুরী বললেন, আর তুমি যেটা করেছ এইটা তোমার ঠিক মনে হয়? বাবার কণ্ঠ শুনে সোফা থেকে উঠে বসে রবিন। ফোনটা চটজলদি পকেটে ঢুকিয়ে ফেলে। আকাশ আর রবিনের মা ব্যাপারটা দেখে মুচকি হাসে। আফজাল চৌধুরী তো বলো সিনথিয়া মামুনি, তোমার করা কাজটা ঠিক কিনা? দেলোয়ার খান ছোট মানুষ, একটু না হয় ভুল করেছে ভাইজান, তাই বলে। আফজাল চৌধুরী তুমি চুপ কর। ভার্সিটিতে কোনো ছোট মানুষ যায় না। ও যদি এতটাই ছোট হয় তবে কাল থেকে প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দিয়ে এসো। সুরাইয়া খান ভাইয়া, মেয়েটা দিন দিন বকে যাচ্ছে। এত বড় মেয়ে কে আর কত বুঝাবো বলো তো? আফজাল সবকিছু বুঝিয়ে হয় না, এবার থেকে শাসন করতে শিখ। তুই ওর মা। মামার কঠোরতা দেখে নানির কাছে যায় সিনথিয়া। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, নানু দেখো না, সবাই আমাকে শাসন করে। তুমি বল আমি কি খারাপ? আকাশ, সাথী আর রবিনের চোখগুলো চারদিকে ঘুরছে। রবিন মিনমিনিয়ে, কত বড় ধাপ্পাবাজ। বাবার সাথে কথা বলে লাভ হবে না দেখে দাদুর কাছে নালিশ করছে। মমতা চৌধুরী দেখ আফজাল, রবিন আমার কাছে যতটা আদরের ততটাই আকাশ আর সিনথিয়াও। আকাশ নানু, তুমি আর পাপা মিলেই সিনথিয়াকে বিগড়ে দিচ্ছ। মা আর মামাকে কিচ্ছু বলতেও দাও না। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। সিনথিয়া দেখেছ তো পাপা, ঘর শত্রু বিভীষণ। দেলোয়ার আকাশের দিকে তাকিয়ে, আকাশ সিনথিয়া তোমার বোন না? তুমি এভাবে বলতে পারো না। মমতা চৌধুরী আমি কিচ্ছু জানি না। আমার নাতি নাতনি কারো কষ্টই আমি দেখতে পারবো না।
ওরা নিজের মতো চলবে ফিরবে, কেউ বাধা দিবে না। কথাটা বলেই মমতা চৌধুরী স্থান ত্যাগ করেন। দেলোয়ার খান আর সিনথিয়া ও হাসতে হাসতে চলে যায়। বাকি বসে আছে রবিন, আফজাল সাহেব, সুরাইয়া খান, আকাশ, সাথী আর রবিনের মা দিতি চৌধুরী। আফজাল সাহেব রবিনের দিকে তাকিয়ে, রবিন, তুমি বোঝাও না কেন সিনথিয়াকে? ও দিনের বেশিরভাগ সময়ই তোমার সাথে কাটায়। রবিন, আমি কি করে বুঝাবো? আকাশ, তুই যদি সারাক্ষণ ফোনে গেম না খেলে সিনথিয়াকে বুঝিয়ে রাখতি, সামলে রাখতি, তাহলে এরকম উগ্র হতো না। রবিন, দেখ আকাশ ভাইয়া, যেখানে তুমি ওর নিজের ভাই, ফুফুকেও ওরে বুঝাতে পারো না, ওইখানে আমি বললে ও বুঝবে। আর তাছাড়া সিনথি এখন ছোট না যে যা বলবো তাই মেনে নেবে। দিতি রবিনের দিকে এগিয়ে এসে, দেখ বাবা, তারপর ও একটু চেষ্টা করিস। মেয়েটা দিন দিন ছন্নছাড়া হয়ে যাচ্ছে। রবিন অসহায় দৃষ্টিতে তাকিয়ে, আমি চেষ্টা করব, তবে জোর করতে পারবো না কিছুতে। আফজাল সাহেব, আমাকে এর বিকল্প ব্যবস্থা করতে হবে। আকাশ, তুমি একা কি করবে মামু? আমরা এতজন মিলে ও কিছু করতে পারছি না। আফজাল সাহেব গলার টাইটা হাত দিয়ে টেনে হাসতে হাসতে উপরে উঠতে থাকেন আর বলেন, আমি কিছুই করব না। যে করার সেই করবে। তাকে শুধু আনার ব্যবস্থা করছি। সবাই কিছু বুঝতে না পেরে একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে, আর আফজাল সাহেবের কথার মানে খুঁজছে। রিদিমা ম্যাম। পিছন থেকে নিজের নাম শুনে ভ্রু কিঞ্চিত করে দাঁড়িয়ে পড়ে রিদিমা চৌধুরী। লোকটি দৌড়ে এসে রিদিমার সামনে দাঁড়ায়। ম্যাম, আপনার কল এসেছে। এমার্জেন্সি। রিদিমা কথাটা বলার সাথে সাথে লোকটার গাল ঠাস করে চড় বসিয়ে দিল। রিদিমা, কতবার বলেছি পিছন থেকে কখনো রিদিমা চৌধুরীকে ডাকতারবে না। রিদিমা চৌধুরী শুধু সামনে এগোতে জানে, পিছনে ফিরে তাকায় না এই রিদিমা চৌধুরী। লোকটা গালে হাত দিয়ে বেকুবের মতো চেয়ে থাকে। এই ভুলটার জন্য রোজ একটা করে চড় খায় সে, তারপরও এই একই ভুল বারবার করে বসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলেও এটা সত্যি যে রিদিমাকে হাজারবার পিছন থেকে ডাক্তার লে ও সে কখনো ফিরে তাকায় না পিছনে। ভুল করেও না। কি করে একটা মানুষ এতটা সলিড হতে পারে তা রিদিমাকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। কত অ্যাটিটিউড 27 বছরের এই মেয়ের। রিদিমা বিরক্ত নিয়ে, দাও ফোনটা। লোকটা রিদিমার ফোনটা এগিয়ে দেয় তার দিকে। একটা প্রাইভেট নাম্বার থেকে কল এসেছে। রিদিমা কলটা রিসিভ করেই বলল, হ্যাঁ ড্যাড বল। আফজাল সাহেব, তোকে আমি কখনোই চমকে দিতে পারলাম না। মানে? আফজাল সাহেব, আমি কত শত নাম্বার দিয়ে কল করি, তারপর ও বুঝে যাস। আজ প্রাইভেট নাম্বার থেকে করলাম, তাও বুঝে গেলি। ও ড্যাড, এত সামান্য বিষয়ে কেউ চমকায়? আফজাল, এটা সামান্য? ইয়ে ড্যাড, এটা সামান্যই। আমার নাম্বার তুমি আর রবিন ছাড়া কারো কাছে নেই। রবিন কখনোই কল দিবে না আমাকে যখন তখন। এই কাজটা তোমার ছাড়া আর কারো নয়। যখন তখন কল দেওয়ার মতো দুঃসাহস কারো হবে না আমার ফোনে, একমাত্র আমার ড্যাড ছাড়া। আফজাল, আফসোস, বাবা হয়েও তোর মতো হতে পারলাম না। এনিওয়ে, তুমি কি কোনো প্রয়োজনে কল দিয়েছ নাকি? আফজাল, ড্যাড হয়ে যখন তখন কল দেওয়ার অধিকার থাকলে ও অপ্রয়োজনে যে দ্য গ্রেট রিদিমা চৌধুরীকে কেউ কল দিতে পারে না, সেটা আমার জানা। সো, বলে ফেল। কি প্রয়োজন? বাড়িতে কোনো প্রবলেম? আফজাল সাহেব, তুই কি একটু দেশে আসতে পারবি? সিরিয়াস কিছু?
আফজাল সাহেব তেমন কিছু না, আবার কিছুটা সেরকমই। হেয়ালি রেখে বলে ফেল। আফজাল সাহেব রিদিমার সাথে কিছুক্ষণ কথা বললেন। রিদিমা, সিরিয়াসলি তুমি এই রকম ছোটখাটো কারণে আমাকে দেশে যেতে বলছো? আফজাল সাহেব, কাটা গাছগুলো ছোট থাকতেই উপড়ে ফেলা উচিত। রিদিমা কিছু একটা ভেবে, আজ মানডে, আগামী ফ্রাইডে ছাড়া আমার হাতে কোনো টাইম নেই। তবে গেলেও সেটা কেবল 2-3 ঘন্টার জন্য, আর আমি 2-3 ঘন্টার জন্য বাড়িতে যেতে পারবো না। যা করার বাইরে করতে হবে। আফজাল সাহেব, আসতে রাজি হয়েছিস সেটাই অনেক। বাড়িতে না আসলে ভার্সিটিতে? রিদিমা, আমি সেটাই ভাবছি, আমার কাজটা করার জন্য ভার্সিটিই যথোপযুক্ত জায়গা। তবে আফজাল সাহেব, বাকিটা আমি সামলে নিব। রিদিমা, দিন দিন স্মার্ট হয়ে যাচ্ছ, বলার আগেই বুঝে ফেল অনেক কিছু। আফজাল সাহেব, তোর বাপ এতটুকু স্মার্ট না হলে চলে? রিদিমা, ওকে বাই। আফজাল সাহেব, দাঁড়া, আমাদের লন্ডনের বিজনেস কেমন চলছে? রিদিমা, বাবা, তুমি কি জানো তুমি ঠিক কতটা ইরেসপন্সিবল? এই কথাটা শুরুতেই আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল তোমার। আফজাল সাহেব, মাই ডটার, আমি ইরেসপন্সিবল দেখেই তোমার দাদু স্বয়ং নিজের হাতে তোমাকে বিজনেসটা তুলে দিয়েছেন। রিদিমা, দাদু নিশ্চয়ই ভুল কিছু করেনি? আফজাল সাহেব, অবভিয়াসলি না। রিদিমা, সো বাই, এমনিতেই অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছ তুমি। আফজাল সাহেব, ওকে, আগামী শুক্রবার তাহলে দেখা হচ্ছে? রিদিমা, দেখা হবে কিনা শো নই, তবে তোমার কাজ হয়ে যাবে। বাই। কলটা কেটে দেয় রিদিমা। আফজাল সাহেব আর কথা বাড়ায় না, কারণ তিনি তার মেয়েকে খুব ভালো করেই চিনেন। এই মেয়ে যা বলে সেইটাই করে, কোনো হেরফের হয় না, একরোখা, তবে ভুল সিদ্ধান্ত নেয় না কখনো। জীবনে পিছুটান বলতে কিছু নেই, সবকিছু টাইম মাফিক। এতে আফজাল সাহেবের কোনো অভিযোগ নেই, বরং উনি তার মেয়ে রিদিমাকে নিয়ে খুব গর্ববোধ করেন। এইদিকে তালুকদার বাড়িতে হাসতে হাসতে খাটের উপর গড়াগড়ি খাচ্ছে ইসুয়ার বোন নিশুয়া। নিশুয়া খুবই গম্ভীর টাইপ মেয়ে, কিন্তু ইসুয়া আজ চরম অবাক হল। যে মেয়ের সামনে স্বয়ং মিস্টার বিনকে বসিয়ে দিল ও মুখে হাসির রেশ অবধি পড়বে না, সে কিনা এভাবে হাসছে। কিভাবে সম্ভব? ইসুয়া, তুই এভাবে টাকি মাছের মতো গড়াগড়ি করছিস কেন? নিশুয়া, ভার্সিটির ম্যাম হয়ে তুমি কিনা নিজের অবুঝ স্টুডেন্টদের দ্বারা রেগিং এর শিকার হলে, তারপর আবার ওই স্টুডেন্টের মধ্যে কাউকে ভরা মাঠে চুমু খেলে? বাহ মেরি বাহন, প্রথম দিনেই এতদূর? ইসুয়া, বিষয়টা তেমন কিছু না। নিশুয়া, তাহলে? ইসুয়া বিরক্তি নিয়ে, এসব ছাড়, তোর পানিশমেন্ট আছে। তোর জন্য আজ কত বড় লজ্জা পাইছি জানিস? নিশুয়া, মানে? ইসুয়া, তোর সিলেক্ট করা জামা পরে ভার্সিটি গেটে পা রাখতেই আমার সব মান সম্মান গেল। তারপর ইসুয়া নিশুয়াকে জামার চেনও খুলে যাওয়ার ঘটনাটা বলল। নিশুয়া সবটা শুনে রীতিমতো হা হয়ে আছে। নিশুয়া দেখি পিছনে ঘুরত। ইসুয়া, কেন? নিশুয়া, তোর পিঠের জোড়া তিলখানা দেখব। ইসুয়া, হোয়াট? নিশুয়া, তুই বুঝতে পারছিস, আমি বোন হয়ে কখনোই তোর পিঠে তিল আছে সেটাই জানি না। আর একটা ছেলে কিনা সেটা নিয়ে বিশ্লেষণ করে বলে দিল অবধি এইটা জোড়া তিল। ইসুয়া রেগে, নিশুর বাচ্চা, আজকে তো তোর খবর করেই ছাড়ব। একে তো তোর জন্য মান ইজ্জত ফালুদা হইল, তার উপর আবার এইসব বলছিস? নিশুয়া দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়ে পিছনে পিছনে দৌড়াতে থাকে ইসুয়া।
দুই বোনের চিৎকারে পুরো বাড়িতে আলোড়ন সৃষ্টি হয়। রান্নাঘর থেকে ইসুয়ার মা ঝুমা বলে উঠলেন, দুই বোন আবার শুরু করছস? টম এন্ড জেরির মতো। আমি আর পারি না। তোদের বাপ ও একটা অপদার্থ। মেয়েদের নিজেও মানুষ করল না, আমাকে ও করতে দিল না। সবকটা অমানুষই রয়ে গেলি। নিশুয়া আর ইসুয়া মায়ের বকা খেয়ে ড্রয়িং রুমে এসে বসল। ইসুয়া টিভি অন করল আর নিশুয়া রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়াল। নিশুয়া তার মায়ের দিকে তাকিয়ে, মিসেস ঝুমা তালুকদার, আপনার কি আমাদের দেখে কোনোভাবে মনে হয় আমরা অমানুষ? ঝুমা, এখন আমার গরম খুন্তির দাগ যখন আপনার সাদা ধবধবে গালের উপর পড়ে লাল লাল রং ধারণ করবে তখন আপনি নিজেও টের পাবেন আপনি সত্যিই অমানুষ। নিশুয়া চুপসে যায়। মা, আমি তো মজা করছিলাম। ঝুমা, হ্যাঁ, আমি তো আপনার বেআইন লাগি। আমার সাথে মজা করেন। দূর হ, বেয়াদব মেয়ে। নিশুয়া মায়ের ঝাড়ি খেয়ে ইসুয়ার পাশে গিয়ে বসে। ইসুয়া হা হা করে হেসে ওঠে। ইসুয়া, কি? ঝুমা তালুকদার বুঝিয়ে আপনাকে মানুষ অমানুষের বিশ্লেষণ ব্যাখ্যা সব বুঝিয়ে দিয়েছে। নিশুয়া অসহায় দৃষ্টিতে চেয়ে রইল বোনের দিকে। রাতের খাবারে বসেছে রবিনদের বাড়ির সবাই। আফজাল সাহেব কাউকে কল করলেন, ফোনটা রিসিভ করতেই বলে উঠলেন, আফজাল সাহেব, হ্যালো। অন্য পাশে, আফজাল সাহেব, আসলে আমি কাল ভার্সিটিতে যাব না, তাই কল করা বিশেষ প্রয়োজনে। অন্য পাশে, আফজাল সাহেব কাল ভার্সিটিতে সব টিচার্স আর স্টুডেন্টসদের নোটিশ দিয়ে দিবেন সামনের ফ্রাইডে ভার্সিটি ওপেন থাকবে আর সবাইকে বাধ্যতামূলক থাকতে হবে। অন্য পাশে, আফজাল সাহেব, আপনার সাথে এই বিষয়ে আমি পরে আলোচনা করছি। বাই। কল কেটে খেয়াল করতেই আফজাল সাহেব দেখলেন সবাই একদৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছেন। আফজাল সাহেব, কি? রবিন, ফ্রাইডেতে ভার্সিটি খোলা মানে? সিনথিয়া, মামু, ফ্রাইডেতে কেন আবার? আমি যাব না। আকাশ মামা, বিশেষ কিছু কি? না, আসলে হঠাৎ এই সিদ্ধান্ত। কিছু জানালে না? আফজাল সাহেব চোখে মুখে গাম্ভীর্য এনে আকাশ, সিনথিয়া আর রবিনের দিকে তাকালেন। আফজাল সাহেব, সিদ্ধান্ত নিয়েছি হঠাৎই। আর আমার কাউকে কৈফিয়ত দেওয়া লাগবে না। আমি ভার্সিটির কর্তৃপক্ষ হয়ে পুরোপুরি নিজেই সিদ্ধান্ত নিতে পারি। আর ভার্সিটির অন্তর্ভুক্ত সকলকেই সেদিন থাকতে হবে, যেভাবেই হোক। আর সে যেই হোক, না থাকলে সে ব্যবস্থাও করা হবে কঠোরভাবে। সো মাইন্ড ইট, চাইল্ডস। তারপর আকাশের দিকে তাকিয়ে, আর তুমি একজন টিচার হয়ে এভাবে কথা বলছো দেখে সত্যিই অবাক হলাম। আকাশ, আমি এমনিই জিজ্ঞেস করলাম। আমার এতে কোনো আপত্তি নেই মামু। আফজাল সাহেব রবিন আর সিনথিয়ার দিকে তাকালেন। রবিন, আমি আমার স্টাডিতে নিশ্চয়ই কখনো কমতি রাখিনি। নোটিশ পেলে আই হ্যাভ নো প্রবলেম। সিনথিয়া আমতা আমতা করে বলল, সেদিন আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি ছিল। আফজাল সাহেব চোখ রাঙাতেই দেলোয়ার খান বললেন, সিনথিয়া মামুনি, পড়াশোনার দিক থেকে কোনো ছাড় নেই। সো? সিনথিয়া অসহায় মুখ করে, ও কে যাব? এই ঘটনায় পুরো নীরব দর্শক ছিল বাড়ির মহিলারা। আফজাল সাহেব মনে মনে স্বস্তি ফেলেন। যাক, এই দিকের ব্যবস্থাটা তিনি করে ফেলেছেন। এবার রিদিমা ওই দিকটা সামলাতে পারলেই কেল্লা ফতে। যাক, একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবেন আজ তিনি। গুড মর্নিং, ম্যাম। ইসুয়া, সুপ্রভাত সকলকে। ইসুয়া ক্লাসরুমে ঢুকে কথাটা বলতে বলতে চেয়ারে বসল। ইসুয়া সবাইকে বাংলা ব্যাকরণের কিছু নিয়ম বুঝাতে বোর্ডে লিখার জন্য চক বাক্সে হাত দিল।
হঠাৎই চকের বাক্সে কিছু নড়ে চড়ে ওঠে। ইসুয়া প্রথমে একটু ভড়কে গেলে ও চিৎকার করে নিজের অসহায়ত্ব প্রকাশ করল না। কারণ কোনো টিচারকে স্টুডেন্টদের সামনে চিল্লাচিল্লি করা শোভা পায় না। চক বাক্স থেকে হাত উঠিয়ে নিজেকে ধাতস্থ করে চেয়ারে বসে 2 মিনিট নীরবতা পালন করল সে। তারপর সামনে তাকিয়ে বোঝার চেষ্টা করল এই কাজটা কার। পিছনে বসা কয় জোড়া মুখের শয়তানি হাসি ইসুয়ার অভিজ্ঞ চোখ দুটো ধরে ফেলল। মনে মনে সে ও পরের কৌশলটা মাথায় সেট করে নিল। ইসুয়া চল গাইজ, আজ তোমাদের সাথে একটা মজার খেলা খেলি। শুধু পড়াশোনা করলে সবাই বোরিং হয়। সো পড়াশোনার পাশাপাশি বিনোদনেরও প্রয়োজন। কি বল? সবাই মাথা নেড়ে সায় দেয় ইসুয়ার সাথে। নয়ন কি রে, আমার কানে কি ঠাডাক্তার পড়ছে? শুভ মানে? নয়ন চিল্লানি ফাল্লানি কিছু শুনলাম না। তমা আমিও বুঝতেছি না। কি হলো? তোরা সবকিছু ঠিকঠাক মতো করছিলি তো? নয়ন আমি নিজে সব ব্যবস্থা করে রাখছি। শুভ আমিও তো দেখলাম। তমা তাইলে ওই শাকচুন্নির কোনো রিঅ্যাকশন নেই কেন? শুভ চুপ যা, নয়তো আবার কি না কি করে। রবিন ধমকে উঠে, রোজ তোদের এই ফিসফিসানির জন্য ক্লাসে মন দিতে পারি না। চুপ হবি নাকি উঠে সামনে চলে যাব বাল। তমা মুখ বেঁকিয়ে, আইছে আমাদের বিদ্যাসাগরের বাপ। শুভ বইন চুপ হ। নয়ন ব্যাপারটা তো কিছুই বুঝতেছি না। চকের বাক্স কি পাল্টে গেল? শুভ হবে হয়তো। রবিন আবার চোখ গরম করে পিছনে তাকিয়ে, কি নিয়ে এত গবেষণা করছিস? শুভ কিছু না দোস্ত। রবিন তাইলে মুখে পটল দিয়ে আল্লাহর ওয়াস্তে চুপ কর। ইসুয়ার কথায় সবাই কৌতূহলী হয়ে নড়েচড়ে বসল। ইসুয়া সকলেই আমার কথা মতো কাজ করবে। একটুও হেরফের করা যাবে না। ওকে? সকলে চিল্লিয়ে ওকে ম্যাম। ইসুয়া সবাই চোখ বন্ধ কর। নো চিটিং। সকলে কিছুক্ষণ এপাশ ওপাশ করে চোখ বন্ধ করল। ইসুয়া সবাই যার যার ডাক্তার হাতটা সামনে রাখো। তমা তুলিকে ছোট ছোট করে বলল, কিরে কি করবে বুঝতেছি না তো। তুলি আমিও। ইসুয়া রেখেছ? সবাই জোরে বলল, ইয়েস। ইসুয়া আমি তোমাদের সকলের হাতে কিছু একটা দিব, সেটা হাতে দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডও দেরি করবে না। হাত মুষ্টিবদ্ধ করে ফেলবে। ডান? সবাই ডান। ইসুয়া চক বাক্সে থাকা জিনিসগুলো এক এক করে দিল। আর সকলেই ইসুয়ার কথা মতো কাজ করল। ইসুয়া এবার সকলে চোখ খুলো আর একজন একজন করে নিজের হাতে থাকা জিনিসটির নাম বল। সবাই চোখ খুলে হাতে থাকা জিনিসটিকে দেখে কেউ কেউ লাফিয়ে উঠল, কেউ চিৎকার করে উঠল আর কারো তো বমির বেগ চলে এসেছে। তমা ছি, ইয়াক। কেঁচো। শুভ ওমাগো ও ককরোচ। নয়ন টিকটিকি। সকলে বসা থেকে উঠে দাঁড়াল। রবিন তখন ইসুয়ার দিকে তাকিয়ে বলে উঠল, এটা কেমন অভদ্রতা? ইসুয়া মুচকি হেসে, আর আমি যদি বলি এত ইরেসপন্সিবল স্টুডেন্ট তোমাদের মতো এই ভার্সিটিতে অন্য কোনো ছাত্র ছাত্রী নেই, তবে? রবিন মানে? ইসুয়া মানে হচ্ছে একজন টিচার ক্লাসরুমে ঢোকার আগে তার ব্যবহৃত সকল কিছু তোমরা স্টুডেন্টদের দেখে রাখার দায়িত্ব নয় কি? রবিন আপনি কি বলতে চাইছেন? ইসুয়া একটা বই তুলে ধরে বলল, এটা বাংলা সাহিত্যের বই। এটা ছাড়া আমি কি হাতে অন্য কিছু নিয়ে এসেছি ক্লাসরুমে? সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আসলেই কেউ ইসুয়ার হাতে এই বইটা ছাড়া অন্য কিছু নিয়ে আসতে দেখেনি। রবিন ব্যাপারটা বুঝতে পারে। সবার মুখ ছোট হয়ে যায় ইসুয়ার সামনে।
ইসুয়া আজকে সবকিছুর ছাড় দিল ম ভবিষ্যতে কেউ এ ধরনের মজা করলে বুঝতেই পারছো কি হবে। আজ হাতে ধরিয়ে দিয়েছি, উইদিন মুখে ফুঁড়ে দিব। ফাজিলের দল। রবিন সরি ম্যাম। প্রায় সকলে ইসুয়াকে সরি বলে আর কথা দেয় এরকম গাফিলতি আর কখনো হবে না। টিচারদের সকল প্রয়োজনীয় জিনিস সবাই দেখে শুনে রাখবে। নয়ন শুভকে ইঙ্গিত করে ওভার স্মার্ট মহিলা। বাসটা উল্টা ফেরত দিল। রবিন পিছনে ঘুরে শুভ আর নয়নকে বলে সব তোরা করেছিস, আর বকা খেল সবাই। কখনো আর এরকম করেছিস তো ওনার আগে আমি খবর নিব তোদের। ইসুয়া তার ক্লাস টাইম শেষ হওয়ার পর বেরিয়ে গেল। সামনে থাকা একজন মেয়ে বলে উঠল, আমি ইসুয়া ম্যামের মতো হতে চাই। কি সুন্দর সবকিছু হ্যান্ডেল করে ফেলে, জাস্ট অসম। আরেকজন যেমন সাহস তেমন বুদ্ধি। তোমার রাগে গা জ্বলে যাচ্ছে, কিছুতেই কিছু করতে পারছে না। না, আর ক্লাসে কিছু করা যাবে না, যা করার বাইরে করতে হবে। তারপর ও হাল ছাড়বে না সে। ইসুয়া দুপুরে ভার্সিটির ক্যান্টিনে বসেছিল। একটা স্যান্ডউইচ আর এক কাপ কফি অর্ডার করেছে। হাই ম্যাম। ইসুয়ার সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে দুটিকে পরখ করে, ইয়েস। মেয়ে দুটি বসবো? ইসুয়া শো। আমি কনক আর ও দীপ্তি। ইসুয়া বুঝলাম। কনক, আপনার সকল বিহেভিয়ার আমার খুব পছন্দ। আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি প্লিজ ম্যাম? ইসুয়া, স্টুডেন্ট এসেছে টিচারের কাছে ফ্রেন্ড হতে? দীপ্তি, কেন? হওয়া বারণ নাকি? ইসুয়া, তা না। একটু অবাক হলাম আর কি। কনক, বন্ধু বানিয়ে নিন না ম্যাম, প্লিজ। ইসুয়া খানিকটা হেসে, ওকে ওকে, শুধুমাত্র ক্লাসের বাইরে, ক্লাসরুমে নয়। দীপ্তি, ওইটুকুই চলবে, নো সমস্যা। ইসুয়া, তো পরিচিত হওয়া যাক। দীপ্তি আর কনকের সাথে ইসুয়ার ভালোই বন্ধুত্ব হল। এমনিতেও ইসুয়া ভার্সিটিতে একা একা ফিল করে। বন্ধুর মতো কাউকে পাওয়ার সত্যিই খুব প্রয়োজন ছিল। মা, তুমি ছোটদের মতো এত বাহানা খুঁজে পাও কি করে বলো তো? রেহানা বেগম, আমি তো এখন ছোটই তোর কাছে। ও পপ, আজব, বলি কি, বুঝো কি? রেহানা বেগম, দেখ সাদ, আমার এখন একটা জিনিসই দরকার। হ্যাঁ, তা তো জানিই আমি। আমার গলায় ফাঁসির ওড়না। রেহানা বেগম, বিয়ে করা মানে ফাঁসি? তা নয়তো কি? রেহানা বেগম, আমার ছেলের বউ চাই, আর কিছু জানি না আমি। ছেলের বউ না বলে বল যে ছেলের জন্য জম চাই। রেহানা বেগম, ফালতু কথা রাখো। তুমি এসব নিয়ে বসে থাক। আমি গেলাম, হসপিটালে দেরি হচ্ছে। এমনিতেই আজ ইভিনিং শিফটে একটা অপারেশন আছে। রেহানা বেগম, যা যা। আমার কথা তো আর কানে নিবি না। এই অচেনা দেশে আর কত একা একা থাকবো আল্লাহই ভালো জানে। বাংলাদেশ হলেও কথা ছিল। এই লন্ডনে কোনো বাঙালিকে খুঁজব কথা বলার জন্য। ওকে বাই। তুমি এগুলোই ভাবতে থাকো। মায়ের সাথে বউ নিয়ে কিছুক্ষণ বাকবিতণ্ডাক্তার করে গাড়িতে উঠে বসে সাদ আহসান। একজন নামকরা ডক্টর সে। মা বাবার একমাত্র সন্তান। বাবা মারা গেছেন কিছু বছর আগে। মা ছাড়া কেউ নাই। ছেলে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকায় একাই থাকতে হয় রেহানা বেগমকে। তাই ছেলের বিয়ে দিতে চান। সাদ মায়ের কথা ভাবছিল আর গাড়ি ড্রাইভ করছিল। হঠাৎ গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে। সাদ দ্রুত ব্রেক কষে। সাদ, ও শেট। গাড়ি থেকে নেমে আসে সাদ।
বিরক্ত নিয়ে, চোখ নেই? রিদিমা মাথা তুলে লাইসেন্স দেখি। সাদ রেড তুই? রিদিমা ভ্রু কুচকে, আমি কি আপনাকে চিনি? সাদ বাঘিনী। আমারে ভুলে গেলি? রিদিমা কে? সাদ সাদ আহসান। রিদিমা খানিকক্ষণ ভেবে, সবজিওয়ালা? সাদ মুখ ফুলিয়ে, হ্যাঁ, বাট নাও আই এম ডক্টর। রিদিমা আই সি। সাদ তুই এখানে? হাজব্যান্ড এর সাথে সেটেল নাকি এই দেশে? রিদিমা নো, আই এম বিজনেস ওম্যান ইন প্রেজেন্ট। সাদ ওহ, তুই তো আবার বাঘিনী। কারো সাহস আছে নাকি বন্দি করার? রিদিমা না থাকাটাই বেস্ট। সাদ ওকে ড্রপ করে দিই? রিদিমা নো, এটা আমার ওয়ার্কআউট টাইম। সাদ ওকে আগের মতোই ফাংচুয়াল রয়ে গেছিস? রিদিমা ইয়ে, বাই। সাদ নাম্বার ও পেতে পারি না। রিদিমা অবশ্যই। এমনিতেই আমাদের ও মাঝে মাঝে ডক্টরের প্রয়োজন পড়ে। একজন ডক্টরের নাম্বার থাকলে ভালোই হয়। রিদিমা তার নাম্বারটা সাদকে দিয়ে নিজ গন্তব্যে পা বাড়াল। সাদ ও হসপিটালের উদ্দেশ্য চলে যায়। ড্রয়িং রুমে বসে চিপস খাচ্ছে নিশুয়া। পাশে তারেক সাহেব বসা। দুজনে টিভি দেখছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। তারেক সাহেব দেখত। কে এলো? নিশুয়া নিশ্চয়ই আপু এসেছে। দাঁড়াও দেখে আসি। নিশুয়া দরজা খুলে। ইসুয়া ব্যাগটা নিয়ে ঘাম মুছতে মুছতে ঘরে ঢুকে। বাবার পাশে বসে, কি করছো? তারেক সাহেব কাজটা কি করতেই হবে? ইসুয়া কেন? তারেক সাহেব তোর বাড়তি হাত খরচ লাগলে আমায় বল। আমার কি টাকার অভাব? ইসুয়া বিষয়টা তা নয়। আমি শুধু টাইম স্পেন্ড করছি জবটা করে। নিশুয়া হুদাই বাড়তি প্যারা। আমি তো জীবনেও এমন খাটুনির কাজ করব না। ইসুয়া তুই যে অলস। বিয়ের আসরে বসে বলবি আমার কবুল বলতে ইচ্ছে করছে না। নিশুয়া আমি এমনই। ইসুয়া বাবা কখন এলে? তারেক সাহেব এই তো সকালে। ইসুয়া ওকে। আমি ফ্রেশ হতে গেলাম। ইসুয়া উপরে চলে যায়। নিশুয়া আর তারেক সাহেব বসে বসে টিভি দেখে। ইসুয়া গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে পিছনে কিছু দেখার চেষ্টা করছিল। দরজায় হেলান দিয়ে হা হা করে হেসে উঠে নিশুয়া। ইসুয়া জলদি পিছনের দিকে জামার চেনটা টেনে দেয়। ইসুয়া গবেট হাসিস কেন? নিশুয়া দেখছিলাম, তুই কি আপ্রাণ চেষ্টাটাই না করছিলি পিঠের সেই লাকি তিলটা দেখার জন্য? ইসুয়া আজেবাজে কথা ছাড়। নিশুয়া তাকে খোঁজে পেলি? ইসুয়া কাকে? নিশুয়া যিনি আমার রূপসী অধ্যাপিকা বোনটার পিঠের তিলখানা উন্মোচন করেছেন। ইসুয়া আমি ওই ব্যাটাকে খুঁজতে যাব কেন? নিশুয়া সিরিয়াসলি, তোর মনে হয় না তাকে তোর ধন্যবাদ দেওয়া উচিত? ইসুয়া কিছু একটা ভাবে। সত্যিই কি লোকটাকে খুঁজে বের করা উচিত? কিন্তু খুঁজে বের করার পর তাকে কি বলে ধন্যবাদ দিবে? লজ্জায় চোখ কান নাক লাল হয়ে উঠে ইসুয়ার। সিঁড়ি বেয়ে নিচে নামছিল ইসুয়া। পরনে নীল টপস, উপরে লং কটটি আর জিন্স প্যান্ট। নিশুয়া, ঝুমা বেগম এবং ইসুয়ার বাবা তারেক সাহেব ডাক্তার নিং এ বসে ব্রেকফাস্ট করছিলেন। দৌড়ে আসছিল দেখে ইসুয়ার মা ঝুমা বেগম রেগে যায়। ঝুমা বেগম এই তুই সকাল সকাল কই যাস? ইসুয়া কাঁধের ব্যাগটা ঠিক করে চুলগুলো হাত দিয়ে সেট করে বলে, মা ভার্সিটিতে যাচ্ছি। নিশুয়া মা তোমার বড় মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। ডক্টর দেখাও জলদি। তারেক সাহেব আজ তো ফ্রাইডে মামনি।
ইসুয়া আই নো বাবা, আজ ফ্রাইডে কিন্তু আজ ভার্সিটি খোলা রাখা হয়েছে। নিশুয়ার মাথায় চাটি দিয়ে, বুঝলি? ঝুমা, ফ্রাইডে ও খোলা? ইসুয়া হুম। অলরেডি 10টা বেজে গেছে। অনেক দেরি হয়ে গেছে, আমার খেয়ালই ছিল না। ঝুমা, জবের ফার্স্ট ফ্রাইডেতেই ভার্সিটি খোলা? ইসুয়া ওপ মা, দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। বাড়িতে আসলে আমার ক্লাস নিও। নিশুয়া, সব বুঝলাম, কিন্তু তোর কটটি উল্টো পড়েছিস কেন? ইসুয়া নিজের দিকে তাকিয়ে, ও নো, আজই উল্টো হতে হলো। দূর, এমনিতেই কত লেট হয়ে গেল। ইসুয়া টপসের উপরের কটটিটা খুলে ফেলল, আর নিশুয়ার গলা থেকে লেমন কালারের স্কার্ফটা টেনে গলায় ঝুলিয়ে যেতে যেতে বলল, সরি নিশু, এখন আর কটটি ঠিক করে পরার টাইম নেই। তোর স্কার্ফটা নিয়ে গেলাম। নিশুয়া, এখন আর কিছু বললাম না। বাড়িতে আয় তুই। ইসুয়া দরজার সামনে গিয়ে জুতা পায়ে দিতে দিতে বলে, থ্যাঙ্কস। ঝুমা বেগম, খেয়ে তো যাবি। ইসুয়া, নামা, আমি ভার্সিটির ক্যান্টিনে খেয়ে নিব। এখন আর 1 সেকেন্ড সময়ও নেই। ঝুমা বেগম, আরে আরে তাড়াহুড়ো করিস না, আসতে যা। ইসুয়া, ওকে ওকে বাই। ইসুয়া বাড়ি থেকে বেরিয়ে পড়ে ভার্সিটির পথে। পথেই একটা গাড়ি পেয়ে উঠে যায়। এইদিকে ভার্সিটির গেটে ছেলেগুলো। যদি তুমি ভালোবাসো, ভালো করে ভেবে এসো। খেলে ধরা কোনখানে রবে না। আমি ছুঁয়ে দিল পড়ে, অকালেই যাবে ঝড়ে। গলে যাবে, যে বরফ গলে না। আমি গলা বেছে খাবো, কানের আশেপাশে রব। ঠোঁটে ঠোঁট মেখে কথা হবে না। কারো একদিন হব, কারো এক রাত হব। এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। শুভ দোস্ত, তোর কণ্ঠে সত্যি জাদু আছে। রবিন, আমি কি ম্যাজিশিয়ান? নয়ন, না রে দোস্ত, শুভ সত্যি বলেছে। রবিন, আরে বাবা, ঠিক আছে। থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। পাশ থেকে একটা জুনিয়র ছেলে নয়নকে ইঙ্গিত করে, ভাই, আমাদের ভার্সিটির বাংলা অধ্যাপিকাকে দেখছেন? নয়ন ভ্রু কুঁচকে তাকায়। সাথে রবিন ও তার হাতের গিটারটা বাইকের সাথে ঠেস দিয়ে রেখে ছেলেটার কথায় মনোযোগ দেয়। অন্য একটা ছেলে বলল, আরে নয়ন ভাই, তানিম ইসুয়া ম্যামের কথা বলছিল। নয়ন, হ্যাঁ দেখছি তো। কি হয়েছে? তানিম ভাই, কারো কিছু হয়নি। আমার হার্ট অ্যাট্যাক হয়েছে প্রথম দিন দেখেই। শুভ আর নয়ন কেসে উঠল। শুভ, হার্ট অ্যাট্যাক হলে ডক্টর দেখা। তারপর ও ওই দিকে যাস না ছোট ভাই। তোর হাত খুলে রেখে দিবে ওই মহিলা। তানিম, কি বলেন? নয়ন জুনিয়র, ভাইরে, ওই মহিলা আমাদেরকে দুদিনে সোজা করে দিচ্ছে, আর তোদের তো লাঠি বানাই দিবে। সো বি কেয়ারফুল। শুভ, তুই হঠাৎ ওই দিকে নজর দিতে গেলি কেন? তানিম, কি যে বলেন? নজর কি দিতে হয়, নজর তো এমনিতেই চলে যায়। নয়ন, দেখ তানিম, বড় ভাই হয়ে তোরে একটা উপদেশ দেই। ওই মহিলার আশেপাশে ও ঘেঁষিস না। আস্ত একটা শাকচুন্নি। রবিন ততক্ষণে মুখ খুলল, ভার্সিটিতে এত মেয়ে থাকতে হঠাৎ তোরা জুনিয়ররা ওই ম্যাডামের দিকে চোখ দিল কেন? তানিমের ক্লাসমেট আসিফ বলল, ভাই, এইটা যে এই ভার্সিটির অধ্যাপিকা কেউ বুঝবে হঠাৎ দেখলে? রবিন, তোরা পারিসও। আমি ভাই মেয়েদের থেকে দূরে দূরে থাকি। নট ইন্টারেস্টেড। শুভ, তোর জিএফ আছে না? মেয়ে দিয়ে কি করবি? রবিন, জিএফ মানে? শুভ, কেন? তোর মোবাইলই তো তোর সব। রবিন হেসে ওঠে। রবিন, তা যা বলেছিস।
ইসুয়া ভার্সিটির গেট দিয়ে ঢুকছিল। তানিম ছেলেটা শুভ আর নয়নকে চোখ দিয়ে ইশারা করে দেখায় আর বলে, দেখুন, আমার হার্ট অ্যাটাক এর কারণ চলে এসেছে। ইসুয়া শুভ আর নয়নের সামনে দিয়ে যাওয়ার সময় দুজনেই ইসুয়াকে গুড মর্নিং জানায়। ইসুয়া মুচকি হেসে ভার্সিটিতে ঢুকে। রবিন একবার পিছন থেকে ইসুয়াকে পরখ করে নিল আর চোখে। ছেলেগুলো অট্টহাসিতে ফেটে পড়ে। রবিন কপাল ভাঁজ করে মোবাইলটা পকেট থেকে বের করে গেম খেলতে শুরু করে। ভার্সিটির ক্যান্টিনের দরজায় পাহারা দিচ্ছে লম্বা সুঠাম দেহি 4 জন বিদেশি লোক। সবার ড্রেস আপ এক। দেখেই বোঝা যাচ্ছে কারো পার্সোনাল বডিগার্ডস। সকাল সকাল কারো ক্যান্টিনে আসার প্রয়োজন পড়ে না। তাও যে কয়জন ক্যান্টিনে আসছে সবাই এই বডিগার্ডস এর দল দেখে আর সামনে এগোতে সাহস পায় না। সবাই কেটে পড়ছে। ক্যান্টিনের মাঝখানের টেবিলে 2টো চেয়ার রাখা হয়েছে। চেয়ার দুটোর একটিতে বসে আছে তমা আর ওর সামনে বসে আছে রিদিমা। রিদিমার চোখে কালো সানগ্লাস, পরনে হোয়াইট শার্ট আর ব্ল্যাক জিন্স। রিদিমা চোখের সানগ্লাসটা নামিয়ে তমার দিকে তাকায়। হাতের ঘড়ি দেখে বলে উঠে, রিদিমা ঠিক 17 মিনিট 23 সেকেন্ড দেরি করেছিস। তমা রিদিমার কথায় মাথা নিচু করে বসে, সরি আপু। রিদিমা হোয়াট শ্রী? তোর জন্য আমি 3 ঘন্টার টাইম সেটিং করে লন্ডন থেকে দেশে চলে আসতে পারলাম, আর তুই আমাকে ভার্সিটির ক্যান্টিনে 17 মিনিট বসিয়ে রেখেছিস? রিয়েলি রিদিমা চৌধুরীর সময়ের কোনো দাম নেই মনে হয় তোর? তমা আমি একটু বিজি ছিলাম। রিদিমা হা 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 করে হেসে ওঠে। রিদিমা লন্ডন বসে তোর সেকেন্ডের খবর রাখা এই রিদিমার বাম হাতের কাজ, আর তুই আমাকে ব্যস্ততার এক্সকিউজ দিচ্ছিস? গ্রেট জোক। তমা রিদিমার কথায় অপরাধী ভঙ্গিতে বলে, ফ্রেন্ডরা আসতে দিচ্ছিল না। আর আমি জানতাম না তুমি আমাকে খবর পাঠিয়েছ। রিদিমা আমার জায়গায় অন্য কেউ থাকলেও তাকে জরুরি মনে করা উচিত নয় কি? জোরে চিল্লিয়ে তমা কেঁপে ওঠে, সরি। রিদিমা নিজেকে শান্ত করে, বড় একটা নিঃশ্বাস ছাড়ে। তারপর তমার দিকে তাকিয়ে বলে, কফি নে। কথাটা বলে রিদিমা কফির কাপে চুমুক দিল। হঠাৎই ক্যান্টিনের দরজা থেকে কিছু শোরগোলের আওয়াজ শুনল সে। তমা উকি দিল দরজার দিকে। দরজা থেকে ইসুয়ার কণ্ঠ ভেসে আসছে। ইসুয়া ক্যান্টিন কারো পিতৃ সম্পদ নয়। এখানে সকল স্টুডেন্ট আর টিচারদের অধিকার আছে। সবাই সবার সুবিধার্থে ক্যান্টিন ব্যবহার করতে পারে। আর কারো পিতৃ সম্পদ হলেও এটা ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। আমাকে আটকানোর কোনো প্রশ্নই আসছে না। সামনে থেকে সরে দাঁড়ান। ইসুয়াকে রিদিমার বডিগার্ডগুলো বাধা দেওয়ায় ইসুয়া রেগে রেগে কথাগুলো বলে। কিন্তু বডিগার্ডগুলো ইসুয়ার কথা কানে নিল বলে মনে হয় না। ইসুয়ার পথ আটকে রেখেছে তারা। তমার মনে পৈশাচিক আনন্দ বিরাজ করে। মনে মনে বলে, এতদিন তমা আর তার গ্যাং যা করতে পারেনি এখন রিদিমার সাথে ঝামেলা করার কারণে এইটা ইসুয়াকে ভোগ করতে হবে। রিদিমা ব্যাপারটা বুঝতে পেরে বডিগার্ডদের একজনকে ইসুয়ার পথ ছাড়তে অর্ডার করে। বডিগার্ডগুলো সরে যেতেই ইসুয়া দৌড়ে ক্যান্টিনে ঢুকে। খিদের জ্বালায় পেট আর মাথা দুটোই ভন ভন করছে। একটা বার্গার আর 2টো সিঙ্গারা দিতে বলে কোনায় একটা টেবিলে চেয়ার টেনে বসে। রিদিমা কফি কাপটা হাতে নিয়ে ইসুয়াকে পর্যবেক্ষণ করছে আর তমা কফি খেতে খেতে পৈশাচিক হাসি দিচ্ছিল। ইসুয়া টেবিলে বসে 1 গ্লাস পানি গটগট করে সাভার করে। ক্যান্টিন বয় 2টো সিঙ্গারা নিয়ে আসতেই সেগুলো ও ছু মেরে খেয়ে কিছুক্ষণ বসে ব্যাগ থেকে একটা মাথা ব্যথার ঔষধ বের করে খায়। ইসুয়ার সারা শরীরের কাঁপুনিটা ততক্ষণে একটু কমে এসেছে।
ইসুয়া এবার ক্যান্টিনের চারদিকে নজর দেয়। তখন রিদিমাকে চোখে পড়ে তার সাথে তমা বসা। তমাকে সে চিনলে ও রিদিমা যে ভার্সিটির কেউ নয় সেটা সে বুঝতে পারল। এই কয়দিনে রিদিমাকে সে দেখেছে বলে মনে হয় না। ইসুয়া নিজেকে ধাতস্থ করে নিজের টেবিল ছেড়ে রিদিমাদের দিকে এগোতে থাকে। রিদিমা ভ্রু কুঁচকে তাকায়। তমা মনে মনে আমার সাথে যা করেছ। রিদিমা আপুরে তো চিনো না। উল্টো পাল্টা কিছু করলে গরম তেলে ফ্রাই করে ফেলবে। ইসুয়া রিদিমার সামনে এসে দাঁড়ায়। শ্রী রিদিমা ওয়াই? ইসুয়া ঝামেলা করার জন্য। দেখে মনে হচ্ছে আপনি পার্সোনাল টাইমের জন্য বডিগার্ড রেখেছিলেন, বাট আমার খিদের জ্বালায় পেট মাথা এক হয়ে যাচ্ছিল, তাই এত কাণ্ড। রিদিমা হেসে নো প্রবলেম, ইটস ওকে। ইসুয়া আমি আর আপনাদের বিরক্ত করছি না, চলে যাচ্ছি। আগেন শ্রী। রিদিমা ক্যান্টিনটা পিতৃ সম্পদ না হলে ও ভার্সিটি কিন্তু কিছুটা সেরকমই। ইসুয়া হেসে আমি তখন রেগে যাচ্ছে তাই বলে ফেলেছি ডোন্ট মাইন্ড, আমি আর আপনাদের কথায় থাকছি না, আমার শরীরটা আপাতত ঠিক আছে। রিদিমা আই লাইক আ বিহেভিয়ার, খুব ইন্টারেস্টিং, কোনো রকম মিথ্যা অভিযোগ ছিল না এটা। আমি ও আপনার জায়গায় হলে এটাই করতাম। ইসুয়া থ্যাংক ইউ এবং বাই। রিদিমা নাইস গাই, ওয়েলকাম। ইসুয়া কথাগুলো বলে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। তমার মুখটা চুপসে যায়। এটা কি হলো? বম ও ফাটল না, আওয়াজও হলো না। রিদিমা তমার দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে, যে কারণে আমার এখানে আসা? তমা একটা ঢোক গিলে রিদিমার দিকে তাকায়। রিদিমা শুনলাম ভার্সিটিতে লেডি ডনের ভূমিকা পালন করছিস। তমা মানে? রিদিমা ভার্সিটিতে এসে পড়াশোনা কর, মজা মাস্তি কর, গুন্ডাক্তার করিস, ইটস নট ফেয়ার, আবার বাড়িতে ও ভাঙাচোরা চলছে শুনলাম। তমা নিশ্চুপ। রিদিমা আনসা মে রাস্কা। তমা মনে মনে ক্ষুব্ধ হয়। তারপর ও কিছু বলার সাহস দেখায় না। রিদিমা আমাদের বাড়িতে থাকছিস, খাচ্ছিস, আবার আমাদের জিনিস ভেঙে চুরমার করছিস। যে থালায় খাস সে থালাতেই লাথি মারিস। যেমন বাপ তেমন বেটি। আমি শেষবারের মতো ওয়ার্নিং দিল আর কখনো তোর নামে কোনো কমপ্লেন যেন আমার কানে না আসে, যদি আসে তার ফলটা ভালো করেই জানা আছে তোর। রিদিমা উঠে দাঁড়ায়, এবার আমাকে যেতে হবে। বাবা আর ফুপির কথা মতো চলবি। মনে রাখিস আমার নজরের বাইরে কিছুই করা সম্ভব না। সো ভালোভাবে চল। আর যদি গ্র্যানিরও আদরের ফায়দা তুলেছিস। এবার ভার্সিটিতে এসেছি, পরবর্তীতে বাড়িতে গিয়ে উঠব মাইন্ডেড। তমা একটা টু শব্দ অবধি করল না। রিদিমা কথাগুলো বলে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। তমা তার জায়গায় বসে রাগে ক্ষোভে গজগজ করতে থাকে। এই অপমানের শোধ নেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়। ইসুয়া ক্যান্টিন থেকে বেরিয়ে গেলে ও রিদিমা আর তমার এমন আলোচনার কিছুটা বোধগম্য করতে পেরেছিল। রিদিমা ভার্সিটি থেকে বেরিয়ে গাড়িতে উঠে ড্রিভারের উদ্দেশ্যে বলল, সোজা এয়ারপোর্ট চলুন। রিদিমাকে গাড়িতে উঠতে দেখল শুভ। রবিনকে ডেকে বলল, কিরে? রিদিমা আপু এলো বললি না তো? রবিন রিদিমা আপু মানে? আপু তো লন্ডনে। শুভ আমি মাত্র দেখলাম। রবিন দূর ভুল দেখছস। শুভ সত্যি আমি নিজে দেখছি। রবিন শুভর কথা একেবারে ফেলে দিতে পারল না, রিদিমার নম্বরে কল দিল। রিদিমা কল রিসিভ করে। রিদিমা হ্যাঁ ভাই বল। রবিন তুমি কই? রিদিমা গাড়িতে। রবিন ভার্সিটিতে এসেছিলে? রিদিমা হ্যাঁ, এই তো একটু আগে বের হলাম।
রবিন বাবার সাথে দেখা করেই চলে গেলে? আমার কথা মনে পড়ল না? রিদিমা, রাখছি আমি, পরে কথা হবে। রিদিমা ফোনটা কেটে দেয়। কাউকে কৈফিয়ত দেওয়া পছন্দ করে না সে। রবিন ও বুঝতে পারে বোনের ইগনোর করাটা। অফিস রুমে ঢুকতে ঢুকতে সাইদ রহমান বলেন, কি আফজাল সাহেব? রিদিমা, মামনি এলো, আপনার সাথে দেখা করেনি? আফজাল সাহেব, না। কি আর বলবো মশাই, বড়ই ব্যস্ত আমার মেয়েটা। সবকিছুতে সময় মেইনটেইন করে চলছে। আলাদা করে কারো জন্য সময় থাকে না তার কাছে। সাইদ রহমান, এমন একটা মেয়ে থাকলে আর ছেলের প্রয়োজন পড়ে না। আফজাল সাহেব, আপনার ছেলে সন্তানের আফসোসটা বরাবরই রয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে 4 মেয়ের পিতা সাইদ রহমান। লন্ডনে রাত 1টা তখন। রিদিমা বাসায় এসে শুয়েছিল। ফোনটা বারবার বাজছে। এত রাতে ফোন ধরতে ইচ্ছে করছে না তার। জীবনটা যান্ত্রিক হয়ে গেছে। নিজেকে যন্ত্র মানবী মনে হয় মাঝে মাঝে রিদিমার। এত নিয়মের মধ্যে থেকে ও ক্লান্ত লাগে না, বোরিং হয় না। ফোনে একটা মেসেজ আসলো। রিদিমা মেসেজটা ওপেন করে। বাঘিনী, আপনি কি বিরক্ত হয়েছেন? আমি কারো বিরক্তির কারণ হতে চাই না। যদি বিরক্ত না হয়ে থাকেন তবে কাল সকালের কলটা রিসিভ করবেন। আর ডিস্টার্ব করলাম না আজ। গুড নাইট। রিদিমা সাদের মেসেজের কোনো রিপ্লে করে না। চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা চালায়। চলবে।